আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও উপস্থিত হয়েছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমি হারুনা রশিদ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আলোচনা করেছিলাম রাশি দু প্রকার। একটার নাম ছিল মৌলিক রাশি, আরেকটার নাম ছিল লব্ধ রাশি। মৌলিক রাশির 7টি ছিল। সেই 7টি মৌলিক রাশি সম্পর্কে আমরা নামগুলো বলেছিলাম। 1 নাম্বার ছিল হলো দৈর্ঘ্য, 2 নাম্বার ছিল ভর, 3 নাম্বার ছিল সময়, 4 নাম্বার ছিল তাপমাত্রা, 5 নাম্বার ছিল তড়িৎ প্রবাহ, 6 নাম্বার ছিল দীপন তীব্রতা এবং 7 নাম্বার ছিল পদার্থের পরিমাণ। আজকে চলো যাই, আমরা আলোচনা শুরু করি মৌলিক রাশিগুলোর একক কি হতে পারে, আর তার নাম হবে মৌলিক একক। মৌলিক রাশির এককের নাম হলো মৌলিক একক। আমরা লিখছি এখানে মৌলিক একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক। যদি একটু বিশ্লেষণ করে বলি তাহলে এরকম বলতে হয়, যেসব রাশি বা যেসব একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, বরং অন্যান্য একক যেসব এককের সমন্বয়ে গঠিত, তাদেরকে বলা হয় মৌলিক একক। আমি আবারও বলছি, যেসব একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, বরং অন্যান্য একক যেসব এককের সমন্বয়ে গঠিত, তাদেরকে বলা হয় মৌলিক একক। যেহেতু মৌলিক রাশি 7টি, তাই বুঝতেই পারছো মৌলিক একক হবে 7টি। আমি প্রত্যেকটা এককের নাম লিখে তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাই, আমরা মৌলিক রাশি এবং মৌলিক এককগুলো আমরা বলতে পারি কিনা। আমরা প্রথমে লিখব মৌলিক রাশি। মৌলিক রাশি, এরপর লিখব আমরা মৌলিক একক। মৌলিক একক। আমাদের প্রথম মৌলিক রাশির নাম ছিল দৈর্ঘ্য। 1 নাম্বার ছিল হলো দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য যদি হয় মৌলিক রাশি, তাহলে এর মৌলিক এককের নাম হবে মিটার। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, মিটার। দ্বিতীয় মৌলিক রাশিটার নাম ছিল ভর। এটার মৌলিক এককের নাম হলো কিলোগ্রাম। কিলোগ্রাম, এটাকে আমরা কেজি বলি। 3 নাম্বারটা ছিল সময়। সময়ের মৌলিক এককের নাম হবে সেকেন্ড। এই যে আমরা এস দ্বারা সেকেন্ডে প্রকাশ করে থাকি। তাহলে মৌলিক রাশি যদি 7টি হয়, তাহলে মৌলিক একক হবে 7টি। আমরা অলরেডি 3টা নাম লিখেছি। এবার 4 নাম্বারটা হলো তাপমাত্রা। তাপমাত্রা এককের নাম হবে কেলভিন। এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি। 5 নাম্বার হবে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের মৌলিক এককের নাম হবে অ্যাম্পিয়ার। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। 6 নাম্বার দীপন তীব্রতা। দীপন তীব্রতা এককের নাম হবে ক্যান্ডেলা। আমরা এটাকে সিডি দ্বারা প্রকাশ করে থাকি। এবং 7 নাম্বার হবে পদার্থের পরিমাণ, যার মৌলিক এককের নাম হবে মোল। MOL, মোল। এই হলো আমার 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক একক। আমি আবারও বলছি, আমাদের 7টি মৌলিক রাশি আছে। তার মধ্যে একটি হলো দৈর্ঘ্য, যার মৌলিক এককের নাম হলো মিটার। 2 নাম্বারটা ছিল ভর, যার মৌলিক এককের নাম কিলোগ্রাম। 3 নাম্বারটা ছিল সময়, যার মৌলিক এককের নাম সেকেন্ড। 4 নাম্বার হলো তাপমাত্রা, যার মৌলিক এককের নাম কেলভিন। আমরা 5 নাম্বার ছিল তড়িৎ প্রবাহ, যার মৌলিক এককের নাম ছিল অ্যাম্পিয়ার। 6 নাম্বার দীপন তীব্রতা, যার মৌলিক এককের নাম হলো ক্যান্ডেলা। এবং 7 নাম্বার ছিল পদার্থের পরিমাণ, যার এককের নাম হলো মোল। এই ছিল আমাদের 7টি মৌলিক রাশির 7টি মৌলিক একক, যা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে।
এবং এরপরে আসি আমরা লব্ধ রাশিটা কেমন। চলো যাই আমরা লব্ধ রাশি দেখি। আমরা মৌলিক রাশি সম্পর্কে আলোচনা করলাম, এবার চলো যাই আমরা লব্ধ রাশিটা কি একটু দেখে নিই। লব্ধ রাশি, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লব্ধ রাশি বলবো একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশি গঠিত হয় তার নাম হবে লব্ধ রাশি। যেমন ধরো, আমরা যদি ক্ষেত্রফল বলি তাহলে ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এই দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে হয় ক্ষেত্রফল। তার মানে হলো ক্ষেত্রফলের মধ্যে আমাদের দুইটা মৌলিক রাশি আছে। এই দুইটা মৌলিক রাশির সমন্বয়ে ক্ষেত্রফল গঠিত, তাই আমরা ক্ষেত্রফলকে বলবো লব্ধ রাশি। ঠিক তেমনি ভাবে আরো অনেকগুলো রাশির নাম আমি বলবো যেগুলো আসলে লব্ধ রাশি। আমি মাত্র কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, আমরা ওজন যদি বলি তাহলে ওজন একটি লব্ধ রাশি। আমরা যদি 2 নাম্বার বলি বেগ, তাহলে বেগ একটি লব্ধ রাশি হবে। 3 নাম্বার আমরা যদি বলি ত্বরণ, তাহলে এটাও হবে লব্ধ রাশি। আমরা যদি বলি ভর বেগ, তাহলে এটা হবে লব্ধ রাশি। আমরা যদি বলি কাজ, তাহলে এটাও হবে লব্ধ রাশি। আমরা যদি বলি বল, তাহলে এটা হবে লব্ধ রাশি। আমরা যদি বলি ক্ষমতা, তাহলে এটাও হবে লব্ধ রাশি। আমরা যদি বলি শক্তি, তাহলে এটাও হবে লব্ধ রাশি। আমরা যদি বলি ঘনত্ব, তাহলে এটাও হবে লব্ধ রাশি। এভাবে আমরা একাধিক লব্ধ রাশির নাম বলতে পারি। আসলে যদি খুবই সঠিকভাবে বলতে চাই, তাহলে তোমরা জেনে গেছো আমাদের মৌলিক রাশির সংখ্যা হলো 7টি। এই 7টি মৌলিক রাশি বাদ দিয়ে বাকি যত রাশি আছে সবগুলোই হলো লব্ধ রাশি। তাহলে এখান থেকে আমাদের প্রশ্নটা কেমন আসতে পারে সেটাই হলো বিষয়। আমাদের এখানে প্রশ্ন যেটা আসবে সেটা হলো, যেমন ধরো আমি বললাম বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। আমি তোমাকে বলে দিচ্ছি, এটা প্রশ্ন আকারে লিখে দিচ্ছি। আমরা বললাম একটা প্রশ্ন লিখি এখানে। প্রশ্নটা হলো বল একটি লব্ধ রাশি, লব্ধ রাশি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এটা ছিল আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নের জবাবটা কি হতে পারে আমি সেটা উত্তরটা লিখে দিচ্ছি, তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ। অর্থাৎ আমরা কি এটা বলে থাকি F সমান ma। যদি আমার কথা বলি তাহলে তোমরা মনে রাখো হারুন স্যার এটাকে বলে ফাদার ইকুয়াল টু মাদার। এটা নিউটনের একটি সূত্র, ফাদার ইকুয়াল টু মাদার। অর্থাৎ F সমান হলো আমাদের বল, M মানে হলো ভর, আর A মানে ত্বরণ। আমি এটাকে বাংলা দিয়ে লিখেছি এখানে, বল সমান ভর গুণন ত্বরণ। তোমরা জানো যে আমরা যদি ভর একটি মৌলিক রাশি, এটাকে আর ভাঙা যাবে না, এবং ত্বরণকে তুমি ভাঙতে পারো। ত্বরণকে যদি ভাঙি তাহলে আমরা পাবো সরল ডিভাইডেড বাই সময় স্কয়ার। এবার তুমি লক্ষ্য করো খুব ভালো করে যে ভর একটি মৌলিক রাশি ছিল, 2 নাম্বার মৌলিক রাশি ছিল। সরণ আমি বলেছিলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, সরণ, এই প্রত্যেকটাই হলো মৌলিক রাশি। এরপরে নিচে আছে হলো সময়, সময় হলো 3 নাম্বার মৌলিক রাশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বল 3টি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। আমরা যদি এই প্রশ্ন শেষ করতে চাই উত্তরটা কি হতে পারে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব ভর, সরণ ও সময়, এই তিনটি মৌলিক রাশির, এই 3টি মৌলিক রাশির সমন্বয়ে বল গঠিত। তাই বল একটি লব্ধ রাশি। বাস, আমার উত্তর শেষ হয়ে গেছে। এই যে আমার উত্তর, এটা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন। এরকম তোমার সামনে শত শত প্রশ্ন আসতে পারে, যেমন কাজ একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো।
ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। আয়তন একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। এরকম অনেক প্রশ্ন আসবে। ঘনত্ব একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। সবগুলো প্রশ্নের একই ফরম্যাটে বসাই দিবে, অ্যান্সারটা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা এখন দেখব যে আমাদের সামনে যে মৌলিক এককগুলো এসেছিল, সেই মৌলিক এককগুলোর মধ্য থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর জবাব কেমন হতে পারে। যেমন তুমি বলেছিলে দৈর্ঘ্যের মৌলিক এককের নাম ছিল মিটার। তোমার প্রশ্ন আসতে পারে 1 মিটার কাকে বলে, বা মিটার কাকে বলে, কিলোগ্রাম কাকে বলে, সেকেন্ড কাকে বলে, কেলভিন কাকে বলে, অ্যাম্পিয়ার কাকে বলে, ক্যান্ডেলে কাকে বলে, এবং মোল কাকে বলে। এই সংজ্ঞাগুলো তোমার লাগবে। আমি সংজ্ঞাগুলো বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, এবং 1 বার 2 বার 3 বার ট্রাই করলে তুমিও আমার মতো করে বলতে পারবে। চলো যাই, শুরু করি যে 1 মিটার কাকে বলে। আমি একটা একটা করে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, এই সংজ্ঞাগুলো অনেক সময় সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে তোমাদের সামনে হাজির হবে, আর সেজন্য তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে। যেমন আমি বলছি মিটার। মিটার কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থীরা, মিটার কাকে বলে যদি বলি, তাহলে বলবো শূন্য স্থানে আলো 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড, কিন্তু বলেছি 1 ডিভাইডেড বাই 299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 সেকেন্ড, বা তাকে বলা হয় 1 মিটার। আমি আবারও বলছি, শূন্য স্থানে আলো 1 ডিভাইডেড 299792458 সেকেন্ডে। আমি সংখ্যাটা লিখে দিচ্ছি। আমি আমার স্টুডেন্টদেরকে এটা বলবো যে তুমি মনে করো এটা একটা মোবাইল নাম্বার, তাহলে একটি মোবাইল নাম্বার তোমাকে মনে রাখতে হবে। তাহলে চলো যাই, সেই মোবাইল নাম্বারটা কি হতে পারে? 299792458 এত সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। শূন্য স্থানে আলো 1 ডিভাইডেড 299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। এবার চলো যাই, আমরা কিলোগ্রাম দেখি। কিলোগ্রাম, কিলোগ্রামটা কাকে বলে? ফ্রান্সের সাব্রেতে, যেমন আমি তোমাকে যদি বলি বাংলাদেশের বগুড়াতে অথবা বাংলাদেশের ঢাকাতে, তাহলে বাংলাদেশ একটি দেশ আর ঢাকা একটি শহর। ঠিক তেমনি ভাবে মনে রাখো, ফ্রান্সের সাব্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে বলা হয় 1 কিলোগ্রাম, যে সিলিন্ডারের উচ্চতা 3.9 সেন্টিমিটার এবং ব্যাস 3.9 সেন্টিমিটার। ঠিক আমার মতো করে মনে রাখবে, আমি যেখানে যতটুকু বললাম, যে সেন্টেন্সটি যেভাবে বলছি তুমি সেইভাবে বলো, খুব দ্রুত এগুলো মুখস্থ হয়ে যাবে। ফ্রান্সের সাব্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এ রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে বলা হয় 1 কিলোগ্রাম, যে সিলিন্ডারের উচ্চতা 3.9 সেন্টিমিটার এবং ব্যাস 3.9 সেন্টিমিটার। আমি আশা করি আমার মতো করে পড়লে খুব দ্রুত এটা মুখস্থ হয়ে যাবে। এরপর চলো যাই, আমরা সেকেন্ড বলি। সেকেন্ড কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি সিজিয়াম 133 পরমাণু। আবার একটি মোবাইল নাম্বার আছে তোমাদের জন্য, সেই মোবাইল নাম্বারটা আরেকবার মনে রাখতে হবে। সিজিয়াম 133 পরমাণুর 9192631770 9192631770 টি, এতটি স্পন্দন। স্পন্দন বলতে তোমরা অবশ্যই জানো যে আমি যদি স্পন্দন দেখাই তোমাকে, তাহলে এরকম করে দেখাবো যে এখান থেকে শুরু, আবার গিয়ে ফিরে আসলে হয় একটা স্পন্দন, যাওয়া এবং আসা এই মিলে হয় একটা স্পন্দন। তাহলে সিজিয়াম 133 পরমাণুর 9192631770, ঠিক আমি যেভাবে বললাম তুমিও সেভাবে বলো, একদম তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। সিজিয়াম 133 পরমাণুর 9192631770 স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় 1 সেকেন্ড বা সেকেন্ড। এরপরে আমরা যে
এককটা বলতে চাই সেটা হলো কেলভিন। এই যে কেলভিন লিখলাম, কেলভিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেলভিন ছিল হলো আমার তাপমাত্রার এককের নাম। তাহলে তাপমাত্রার এককের নাম যদি কেলভিন হয়, তাহলে তুমি মনে রাখো যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা 1/273.16 এত ভাগকে 273.16 ভাগকে বলা হয় 1 কেলভিন। পানির ত্রৈধবিন্দু, আমি জানি যদি ক্লাস 9-এর স্টুডেন্ট হও তাহলে ত্রৈধবিন্দুটা তুমি বোঝো না, আমি একটু পরে বলছি তোমাকে ত্রৈধবিন্দুটা কি জিনিস। আগে সংজ্ঞাটা বলে নি যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে বলা হয় 1 কেলভিন। পানির ত্রৈধবিন্দুটা কি সেটা একটু জেনে নিই। পানির ত্রৈধবিন্দু হলো যে তাপমাত্রা ও চাপে পানির 3 অবস্থা। তুমি নিশ্চয়ই জানো পানির 3 অবস্থা আছে, কঠিন, তরল, বায়বীয়। যে তাপমাত্রা এবং চাপে পানির 3 অবস্থায় সহ অবস্থান করে। সহ অবস্থানটা কি? একসাথে থাকতে পারে, মানে একই পাত্রে পানি থাকবে, বরফ থাকবে, জলীয় বাষ্প থাকবে। এটা স্বাভাবিকভাবে থাকার কথা নয়। কিন্তু যদি আমরা ফিজিক্স দিয়ে তাপমাত্রা এবং চাপকে কন্ট্রোল করতে পারি, তাহলে সেটা অবশ্যই 3 অবস্থায় সহ অবস্থানে থাকবে। আর এই সহ অবস্থানকে আমরা বলবো পানির ত্রৈধবিন্দু। আর এই পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে বলা হয় 1 কেলভিন। এরপরে আসেন আপনারা অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কাকে বলা হয়? অ্যাম্পিয়ারটা কাকে বলা হয়? সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাম্পিয়ারটা আসলে হলো শূন্য স্থানে পরস্পর হতে 1 মিটার দূরে অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে পরস্পরের মধ্যে প্রতি মিটারে 2 × 10⁻⁻7 নিউটন বল উৎপন্ন হয়, তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার। এটা তোমার ফিজিক্স বইয়ের 11 নম্বর অধ্যায় অথবা 10 নম্বর অধ্যায়ে যখন আমরা তড়িৎ নিয়ে আলোচনা করব, সেইখানে এই সংজ্ঞাটা আবার আসবে। তখন আবার তোমাদেরকে এই সংজ্ঞাটা আবার বলে দিব, আবার বুঝাই দিব। এরপর আসে হলো আমাদের ক্যান্ডেলা। এই ক্যান্ডেলা হলো আমাদের দীপন তীব্রতার এককের নাম। এখানে একটা সুন্দর সংখ্যা আছে, আমি এটাকে এভাবে মনে রেখেছি, তোমরাও আমার মতো করে মনে রাখতে পারো। সেটা কি? 101/325। আমি লিখে দিচ্ছি 101/325 প্যাসকেল চাপের এককের নাম হলো প্যাসকেল। তাহলে 101/325 প্যাসকেল চাপে প্লাটিনামের হিমাঙ্কে কোন কৃষ্ণ বস্তু, কৃষ্ণ মানে হলো কালো বস্তু, কোন কৃষ্ণ বস্তুর পৃষ্ঠের 1/6 লাখ বর্গমিটার ক্ষেত্রফলে অভিলম্ব বরাবর দীপন তীব্রতাকে বলা হয় ক্যান্ডেলা। এটা তোমাদের আলো চ্যাপ্টারে গিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হবে। এরপর আছে মোল। এরপরে যদি আমরা মোল বলি, তাহলে আমাদের 7টি মৌলিক এককের নাম শেষ হয়ে যাবে। লাস্ট যেটা আমরা বলবো সেটা হলো মোল। এই যে আমরা মোল লিখেছি, মোল। এখানে এটাও অনেকটা চমৎকার একটা সংজ্ঞা। যেমন ধরো, মোলটা কাকে বলবো? যে পরিমাণ পদার্থে 0.012 কেজি কার্বন 12, কার্বনের একটি আইসোটোপের নাম হলো কার্বন 12। তাহলে যে পরিমাণ পদার্থে 0.012 কেজি কার্বন 12 কার্বন 12 অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট বিদ্যমান। প্রাথমিক ইউনিট বলতে আমি বোঝাচ্ছি প্রোটিন এবং ইলেকট্রনকে বোঝাচ্ছি। যে পরিমাণ প্রোটন আর ইলেকট্রন আছে, সেই পরিমাণ যদি প্রাথমিক ইউনিট থাকে, তাহলে সেই পরিমাণ পদার্থের নাম 1 মোল। সেই পরিমাণ পদার্থের নাম 1 মোল। সুতরাং পিছিয়ে আবার আজকে এই 7টি সংজ্ঞা তোমাদের কাছে উপস্থাপন করলাম।
আশা করি এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। সঙ্গে থাকো স্কুল 71-এর সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে রাখো, আমাদের প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং আশা করি ফিজিক্সটাকে অনেক এনজয় করতে পারবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।